আমাদের টোটাল পপুলেশনের প্রায় 40%, অর্ধেক তরুণ তারা কিন্তু হতাশায় ভুগছে। তারা জানে না কোন পেশাটা বেছে নিলে তাদের জীবনের তারা সফল হতে পারবে। আমার এই ভিডিও সিরিজে আমি চেষ্টা করব বর্তমান নতুন বিশ্বের নতুন কি ক্যারিয়ার আছে সেগুলো সম্পর্কে একটু আলাপ করতে। বন্ধুগণ, নতুন বছরের শুরুতে আজকে আমি আপনাদের একটা নতুন কনসেপ্ট নিয়ে আসতে যাচ্ছি। আপনারা জানেন যে নতুন বিশ্বের নতুন ক্যারিয়ার নিয়ে আমি একটা টিভি সিরিজ করতে যাচ্ছি এবং এটা নিয়ে আমার একটা বইও প্রকাশিত হচ্ছে। আপনারা এটা মার্কেট থেকে কিনে পড়তেও পারেন। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বেশি হচ্ছে আমাদের যুব শক্তির, আমাদের টোটাল পপুলেশনের প্রায় 40%, অর্ধেক তরুণ তারা কিন্তু হতাশায় ভুগছে। তারা জানে না কোন পেশাটা বেছে নিলে তাদের জীবনের তারা সফল হতে পারবে। আমার এই ভিডিও সিরিজে আমি চেষ্টা করব বর্তমান নতুন বিশ্বের নতুন কি ক্যারিয়ার আছে সেগুলো সম্পর্কে একটু আলাপ করতে। আমি প্রথমেই আপনাদের সামনে আমার একটা আটটা সিরিজ বের হবে। প্রথম যে সিরিজটা আমি আজকে করতে যাচ্ছি সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ। আপনারা জানেন মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ এখন সবচেয়ে বেশি প্রচলিত এবং ব্যবহৃত একটা জিনিস, ডিমান্ডেবল সাবজেক্ট। তারপর যে ডিমান্ডেবল সাবজেক্ট সেটা হচ্ছে ডেটা সায়েন্স। ডেটা সায়েন্সেরও কিন্তু এখন বিশ্বের প্রচুর ডিমান্ড আছে। তারপর হচ্ছে সাইবার সিকিউরিটি প্রফেশনালসদের প্রচুর ডিমান্ড, এটা নিয়েও আমার সিরিজ থাকবে। বিজনেস ইনফরমেশন টেকনোলজি, কীভাবে প্রযুক্তি ব্যবহার করে তাদের ব্যবসার উন্নয়ন করতে পারে সেটা থাকবে। আর দুইটা সিরিজ থাকবে ফ্রিল্যান্সারদের নিয়ে। আপনারা জানেন এখন সবাই ফ্রিল্যান্সিং কাজ করে। ফ্রিল্যান্সাররা মূলত তিনটে বিষয়ে কাজ করে। একটা হচ্ছে ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, মোবাইল এবং ভিডিও গেমস। ওদের জন্য আমার একটা সিরিজ থাকবে। আজ শুরু করতে যাচ্ছি আমাদের সিরিজের প্রথম পর্ব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আসুন জেনে নিই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আদ্যোপান্ত। তবে সবার আগে আপনাদের অনুরোধ করব, আমার এই সিরিজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যাতে করে আমার পরের ভিডিওগুলো আপনারা অটোমেটিক পেতে পারেন। আসুন দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আসলে কী। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটার বিজ্ঞানের এমন একটি ক্ষেত্র যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। অর্থাৎ মেশিনগুলো মানুষের বুদ্ধির অনুকরণ বোঝায়, যেগুলো মানুষের মতো চিন্তা করতে পারে এবং তাদের ক্রিয়াকলাপ অনুসরণ করার জন্য প্রোগ্রামিং করতে পারে। আমি বলছি মানুষের মতো, বাট মানুষের বিকল্প নয়। সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি ব্যবহার হয় 1956 সালে জন ম্যাকথারির দ্বারা প্রথম তৈরি করা হয়েছিল। অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে রোবটকেও বুঝিয়ে থাকেন। আসুন আমরা জেনে নেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইতিহাস সম্পর্কে। অ্যালান টিউরিংকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনক। 1950 সালের দিকে অ্যালান টিউরিং একটি মেশিন বুদ্ধিমান কিনা তা পরীক্ষা করার জন্য একটি টেস্টের কথা উল্লেখ করে গিয়েছিলেন, যা টিউরিং টেস্ট নামে পরিচিত। ওই সময় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অনেক রিসার্চ হলেও এরপর অনেক দিন কেটে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে খুব একটা রিসার্চ হয়নি। প্রধান একটা কারণ হিসাবে ধরা হয় কম্পিউটেশনাল পাওয়ার। ওই সময় কম্পিউটারগুলো এত পাওয়ারফুল ছিল না। কম্পিউটারের প্রসেসিং বাড়ার সাথে সাথে এখন আবার মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে রিসার্চ করা শুরু করেছে। আপনারা হয়তো শুনে থাকবেন কিছুদিন আগে বিশ্ববিখ্যাত আইটি জায়ান্ট ফেসবুক, গুগল এবং অ্যামাজন মিলে এআই এর উপরে একটা রিসার্চ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এবং এলন মাস্ক এর নাম আপনারা শুনেই থাকবেন। তিনি এলন মাস্ক গঠন করেছেন ওপেন আই নামে একটা, ওপেন এআই মানে ওপেন আর্টিফিশিয়াল নামে একটা প্ল্যাটফর্ম। বুদ্ধিমান প্রোগ্রাম তৈরি করার জন্য প্রধান যে বিষয়টি দরকার তা হচ্ছে নলেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড রিজনিং। আরও সুন্দরভাবে নলেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড রিজনিংয়ের জন্য মানুষের ব্রেন কিভাবে কাজ করে বিজ্ঞানীরা তা অনুকরণ করার চেষ্টা করেই যাচ্ছেন। আমরা মহাকাশ নিয়ে গবেষণা করছি, মঙ্গলে মানুষের কলোনি তৈরি করার স্বপ্ন দেখি, সবই করি,
কিন্তু আমাদের এত কাছের যেটা আমাদের ঈশ্বর প্রদত্ত যে মস্তিষ্ক আসে, সেটাকে আমরা কাজে লাগিয়ে আমরা রিসার্চ করার কথা খুবই কম করছি। মহাকাশ অনেক দূরে হয়েও আমাদের অনেক কিছু জানতে পারছি, কিন্তু আমরা মস্তিষ্কের সুষ্ঠু ব্যবহার আমরা এখনও শতভাগ বুঝে উঠতে পারি না। যতটুকু বুঝেছি তা দিয়ে আমরা যেটুকু ব্যবহার করতে পারছি আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারই একটা বহিঃপ্রকাশ। এখন আসুন জেনে নেওয়া যাক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মেশিন কি করতে পারে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করতে পারে, বা রোবট কি করতে পারে। এক নম্বর হচ্ছে সে মানুষের মতো শিখতে পারে। অবশ্য তার লিমিটেড ক্যাপাসিটিতে মানুষ যেমন শিখতে পারে, তার লজিক দিয়ে সে অতটুকু শিখতে পারে। সে যুক্তি প্রদান করতে পারে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 100% লজিক বেস। কাজে সে প্রত্যেকটা জিনিস যুক্তি প্রদান করে যুক্তির সঙ্গতভাবে সে তার সমাধান করতে পারে। আমরা বড় বড় সমস্যা সমাধানগুলো যেগুলো মানুষের পক্ষে সম্ভব না, সেগুলো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আমরা সেটা সমাধান করতে পারি। 4 নম্বর হচ্ছে ভাষা বোঝার ক্ষমতা রাখে। তাকে যদি কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে দেওয়া হয়, এবং আমরা যদি বলি, আপনারা প্রায় দেখবেন আজকাল যে আমরা ভয়েস ওভার করছি, ভয়েস রিকগনিশনটা, সেটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ধরন। সে উপলব্ধি করতে পারে অনেক জিনিস, কিন্তু সে তার আপনার নেচার বিহেভিয়ার অ্যানালাইসিস আমরা যেটা বলছি, সেটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করছে সে উপলব্ধি করার ক্ষমতা থেকে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ব্যবহার হচ্ছে সেগুলো নিয়ে একটু আলাপ করি। সবার আগে আসে বিনোদনের ক্ষেত্রে, সিনেমাতে। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবচাইতে বেশি ব্যবহার হচ্ছে সিনেমা বা বিনোদনের ক্ষেত্রে। তারপরে যে জিনিসটা হচ্ছে ডিজাইন বা ফ্যাশন ডিজাইনিংয়ে। ফ্যাশন ডিজাইনিংয়ের একটা ডিজাইন যদি একবার করা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক ইউজ করে এটাকে রিপিটিটিভ ইউজ করা হচ্ছে ডিজাইনের জন্য। সাইবার নিরাপত্তা, বর্তমান বিশ্বের সবচাইতে ঝুঁকিপূর্ণ সাইবার বিশ্বে আমাদের নিরাপত্তা বলয় তৈরি করার জন্য যে কাজটা করে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবট। এই হ্যাকারদের ধরার জন্য আবার হ্যাকাররাও রোবট বানাচ্ছে, হ্যাকিংও হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। ভিডিও গেমস, এটার কথা না বললেই নয়, আপনারা যত ভিডিও গেম দেখেন সবগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ভিডিও গেমের আপনার প্রতিপক্ষ সে হচ্ছে একটা রোবট, সেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে। স্মার্ট গাড়ি, আজকাল স্মার্ট কার বা যেটা বলা হচ্ছে ড্রাইভারলেস যে গাড়িগুলো বের করা হচ্ছে, টেসলার কথা যদি বলি, সেটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েই করা হচ্ছে। সবচেয়ে বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হচ্ছে ব্যাংকিংয়ের ক্ষেত্রে। ব্যাংকের যে ব্যাক অফিস, যে রিপিটিটিভ কাজগুলো একটা মানুষ করতে পারে ঘন্টার পর ঘন্টা, সে কাজগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা একটা রোবট অনেক সহজে অনেক কম সময়ে করে ফেলছে। আরেকটা বিশাল কাজ হচ্ছে বড় বড় কর্পোরেটগুলোতে তাদের মেইলের মধ্যে যে মেইল স্প্যামগুলো ঢুকে যায়, এই মেইল স্প্যাম ফিল্টার করতে রোবট ইউজ করা হয়। তারপরে এই যে উবার, আপনারা যেটা সবসময় এই যে উবারের ভ্রমণের দাম নির্ধারণ করে, সেটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা হয়। নতুন যে জিনিসটা আসছে ডেটা সেন্টার ম্যানেজমেন্ট। ডেটা সেন্টার ম্যানেজমেন্ট একটা বিশাল কাজ। আমি যখন সিটিও ছিলাম, সিআইও ছিলাম, তখন আমি দেখছি ব্যাংকের ডেটা সেন্টার ম্যানেজমেন্ট একটা বিশাল কাজ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই জিনিসগুলো খুব সহজে নির্ভুলভাবে ডেটা সেন্টার ম্যানেজমেন্ট করা হয়। কখন আপনার এসিটা অফ করতে হবে, কোন এসিটা অন করতে হবে, কোন মেশিনটা পাওয়ারিং করতে হবে, সব কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবট নিরবিচ্ছিন্নভাবে এবং নির্ভুলভাবে করে ফেলছে। জিনোম সিকোয়েন্সিংয়ের কথা আপনারা শুনেছেন, যে মেডিসিন আবিষ্কারে যেটা ব্যবহার করা হয়, সেটাতেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। এগুলো আমি কিছুর নাম বললাম, এরকম অনেক আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলতে গেলে আমার সারাদিন আমি বলতে পারবো। এখন জেনে নিই এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপকার কী। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে ত্রুটি বা ভুল হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য বা নাই বললেই চলে। এআই ব্যবহার করে স্মার্ট কার্ড ভিত্তিক সিস্টেম জালিয়াতি করা বা শনাক্ত করা, স্মার্ট কার্ড সিস্টেমের যে কার্ড জালিয়াতি হয়, ফ্রড ডিটেকশানে কিন্তু এআই ব্যবহার করা হয়। এআই ভিত্তিক রোবটগুলো পোষা প্রাণী পালন করতে পারে, হতাশাক্রান্ত রোগীদের সহায়তা করতে পারে, বেবি সিটিং বাচ্চাদের করতে পারে। বাচ্চাদের নিয়ে আজকাল পার্ক টার্কগুলোতে খেলনা বা সহযোগিতা আনন্দ দেওয়ার জন্য কিন্তু রোবট ইউজ করা হয়, সেখানেও এআই ব্যবহার করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম একটি প্রধান সুবিধা হলো এটা মানুষের বিপরীতে ঝুঁকিপূর্ণ কাজগুলো
ব্যবহার করা হয়। আপনারা জানেন আর্মিতে বা সেনাবাহিনীতে আজকাল কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রচুরভাবে ব্যবহার করা হয়। সাম্প্রতিক আমরা বলতে পারি যুদ্ধক্ষেত্রে যে ড্রোন ব্যবহার করা হচ্ছে সেটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা হয়। আপনারা হয়তো শুনে থাকবেন ইরানের পরমাণু বিজ্ঞানীর পরমাণু যে বিজ্ঞানী যাকে ধরে ইরান পরমাণু বোমা বানাতে সক্ষম হয়েছিল তাকেও কিন্তু হত্যা করা হয়েছে ড্রোন দিয়ে, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কাজেই এই কথাটা আমি বেশি আনতে চাই না, বাট মানুষের ঝুঁকিপূর্ণ কাজগুলো যেগুলো মানুষ করতে পারে না সেগুলো এআই দিয়ে করা হচ্ছে। মানুষের ক্ষেত্রে আরেকটা জিনিস, মানুষের ক্ষেত্রে কিন্তু 4-5 ঘন্টা কাজ করার পর মানুষ কন্টিনিউয়াসলি 3-4 ঘন্টার বেশি কাজ করতে পারে না। কিন্তু এই রোবট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে যন্ত্রটা তৈরি করা হয় তার কোনো রেস্ট দরকার নাই, সে কন্টিনিউয়াস নির্ভুলভাবে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে পারে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে কৃত্রিম বুদ্ধি ব্যবহার করা হয়। আমরা যে সমস্ত ডিসিশনগুলো আমরা হেজিটেট করি অনেক সময়, এটা যদি রোবটকে দিয়ে দেওয়া হয় সে তার লজিক ব্যবহার করে, সে তার মোস্ট লজিকটা ইউজ করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আমরা অনেকেই বলে থাকে যে মস্তিষ্কের চেয়ে বেশি ডেটা সঞ্চয় করতে পারে। এটা নিয়ে যদিও বিতর্ক আছে। আমাদের ঈশ্বর প্রদত্ত যে মস্তিষ্ক আছে, যে ধারণ ক্ষমতা আছে, তার চাইতে বেশি সে পারে কি না, কিন্তু অনেকেই দাবি করে যে মানুষের মস্তিষ্কের চাইতে সে নাকি বেশি ডেটা সঞ্চয় করতে পারে। এটা বিতর্কের বিষয়। দ্রুততার সাথে কাজ করার ক্ষমতা রাখে, এটা নিশ্চয়। মানুষ যেভাবে যত দ্রুত না কাজ করতে পারে, রোবট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার চাইতে অনেক বেশি কাজ করতে পারে। সবচেয়ে যে জিনিসটা সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যৌক্তিক চিন্তা করতে পারে এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারে, কোনো আবেগ নাই। আমরা মানুষ যখন কোনো সিদ্ধান্ত নিই আমরা আবেগ দ্বারা তাড়িত হই, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে সে সম্ভাবনা থাকেই না। কার্ডভিত্তিক সিস্টেম এবং ভবিষ্যৎ সম্ভবত অন্যান্য সিস্টেম জালিয়াতি শনাক্ত করতে পারে। এতক্ষণ তো উপকার সম্পর্কে অনেক কিছু জানালাম, এবার কিছু অপকারিতাও বলি। যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিন দিয়ে মানুষের প্রতিস্থাপনে সমাজে বেকার সমস্যার দিকে কিন্তু দ্রুত পরিচালিত হচ্ছে। বেকার সমস্যা বেড়ে যাচ্ছে, অনেক মানুষ বেকার হয়ে যাবে, এবং 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে আশঙ্কাটা করা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের ফলে অধিক সংখ্যক মানুষ শ্রমিক হয়তো কাজ হারাতে পারে। মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর খুব নির্ভরশীল হতে পারে, তাতে মানুষের মানসিক ক্ষমতা বা মানসিক শক্তি হ্রাস পেতে পারে। মেশিন মানে ধ্বংসাত্মক, ভুল প্রোগ্রামিং বা অন্যান্য ত্রুটির কারণে মানুষের জন্য বিপদের কারণও হয়ে যেতে পারে। আপনি একটা রোবটকে শিখিয়ে রাখলেন একটা লজিক, সেখানে যদি প্রোগ্রামিংয়ে কোনো ভুল থাকে বা মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ বা যেটা দিয়ে তাকে করা হয়েছে সেখানে যদি কোনো ভুল প্রোগ্রামিং বা ভুল লজিক হতে পারে, তাহলে সে রোবট আপনার জন্য কিন্তু ভয়ঙ্কর হতে পারে। এরকম 2-1টা ঘটনা বিশ্বে অলরেডি ঘটেছে যে রোবটের জন্য মিসইউজের ফলে মানুষ মারা গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মেশিন তৈরি করে বাস্তবায়নে বিপুল অর্থ ব্যয়ের প্রয়োজন হয়। এটা কিন্তু অত সহজ কাজ না, এটার পিছনে অনেক ইনভেস্টমেন্ট, অনেক কিছু লাগে, কাজে এটা অনেক এক্সপেন্সিভ। এখনও মানুষ অত্যন্ত সংবেদনশীল বুদ্ধিজীবী, হুবহু মানুষের মস্তিষ্কের অন্তর্নিহিত স্বজ্ঞাত ক্ষমতাগুলো পুনরায় তৈরি করা সম্ভব না। ঈশ্বর আমাদের যে ব্রেইনের মধ্যে যে ক্ষমতাগুলো দিয়ে রেখেছে, আমরা যতই বলি এগুলা কিন্তু মানুষের সমকক্ষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো হতে পারবে না। তারপরও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিনগুলো স্ক্রিপ্ট ভিত্তিক অথবা তাদেরকে যে প্রোগ্রামিং কোড দেওয়া হবে তারা সেগুলো ব্যতীত অন্য কিছু করতে পারবে না। মানে তার যে লিমিটেড স্কোপ সে শুধু সেটুকুতেই সীমাবদ্ধ থাকবে। তার ফলাফল হ্যাক করা যেতে পারে, এখানে একটা সম্ভাবনা আছে। যারা হ্যাকাররা আছে তারা যেহেতু এটা প্রযুক্তি নির্ভর এবং প্রোগ্রামিংয়ে তারা হয়তো আগের থেকেই যদি জানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে কোনটা করা হচ্ছে, সেখানে কিন্তু রেজাল্ট হ্যাক করার একটা সুযোগ হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা মানবকে পণ্য হিসেবে বিবেচনা করে, এটা কিন্তু খুব দুঃখের বিষয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের বুদ্ধিমত্তাকে কিন্তু পণ্য বানিয়ে ফেলছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল ব্যবহারের ফলে, একটু আগেও বলেছি, অনেক ক্ষতি। প্রপারলি যদি ভালো কাজে ব্যবহার করা যায়,
ভালো হবে, কিন্তু এটাকে যদি খারাপভাবে কাজ করা যায়, যেমন ইরানের কথা আমি বলেছি, সেখানে সেরকম হলে এটা মানুষের অনেক ক্ষতিও করতে পারে। যদিও আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে অনেক সুবিধা পাচ্ছি বর্তমান সময়ে, তবে অদূর ভবিষ্যতে আমাদের জন্য এটা বিপদের কারণও হতে পারে। আমরা অতিমাত্রায় মেশিন নির্ভর হয়ে যদি পড়ি, তাহলে সমাজে একটা অস্থিরতা হতে পারে, অনেক লোকজন কর্মক্ষমতা হারাতে পারে, এটা নেগেটিভ ইম্প্যাক্টও হতে পারে। যাক, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনার পাশাপাশি বিনোদনের জন্য কিছু মুভি ও টিভি সিরিজগুলো দেখা যেতে পারে, বা যেগুলো খুব পপুলার টিভি সিরিজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ইউজ করা হয়েছে। আমি কিছু মুভির কথা বলতে পারি, যেমন এক নম্বর হচ্ছে এক্স মেশিনা 2015, 2001 এ স্পেস অডিসির কথা আপনারা শুনে থাকবেন, আই রোবট, আপনারা এটা খুবই একটা একটা জনপ্রিয় একটা মুভি সিরিজ, ম্যাট্রিক্স সিরিজ, এটার নাম আপনারা শুনে থাকবেন, চাপি, এটাও একটা মুভি সিরিজ, ট্রান্সিডেন্স, সবচেয়ে পপুলার আমরা ছোটোবেলা থেকে যেটা দেখে আপনারা অনেকেই বড় হয়েছে, স্টার ট্রেক সিরিজ, যেখানে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়, ট্রন সিরিজ, হার 2013 ইত্যাদি। এরকম অসংখ্য টিভি সিরিজ আছে। আমি অল্প কয়েকটার কথা বললাম, অল্প কটা মুভির কথা বললাম। টিভি সিরিজ এখন যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে সমস্ত টিভি সিরিজগুলো হচ্ছে, তার মধ্যে হচ্ছে পার্সন অফ ইন্টারেস্ট, এটা একটা টিভি সিরিজ, আপনারা এটা দেখতে পারেন। হিউম্যান নামে একটা টিভি সিরিজ আছে, ইন্টেলিজেন্স নামে একটা টিভি সিরিজ আছে, মিস্টার রোবট নামেও একটা সিরিজ আছে। এই সিরিজগুলোও আপনারা দেখতে পারেন। সবশেষে আমাদের কাছে অনুরোধ করব, আপনাদের পরবর্তী ভিডিওগুলোটা করা হবে মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজের উপরে। তো পরবর্তী ভিডিওগুলো পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন এবং আমাদেরকে উৎসাহিত করুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।